এই যে গণহত্যার বিচার যেটা হবে সেটা ক্যাঙ্গারু ট্রায়াল হবে না, সেটা ক্লোজ ডোর কোনো বিচার হবে না। অবশ্যই বাংলাদেশের মাটিতে এই গণহত্যার বিচার হতেই হবে, এবং গণহত্যার যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যারা দোষর ছিলেন, যারা তাদেরকে এই জায়গায় সহযোগিতা করেছেন, প্রত্যেকটি মানুষের বিচার হবে ইনশাআল্লাহ। এত এই ব্যাপারে এখনই আমাদের ধৈর্যহীন হয়ে গেলে চলবে না। এই সরকার এবং ট্রাইব্যুনালের প্রতি আস্থা রাখুন, ইনশাআল্লাহ ন্যায় বিচার দেখতে পাবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুলের সংলাপের আপনার মূল্যায়ন কি? দেখুন, প্রধান উপদেষ্টার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পরশুদিন যে সংলাপটি করেছেন, সেখানে আমরা গণমাধ্যমে বিএনপির মহাসচিব কি বলে এসছেন সেই বিষয়গুলো জেনেছি। সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং করা হয়নি। আমি যতদূর জানি যেটা প্রথম দফার সংলাপ, গতবারও প্রধান উপদেষ্টার সাথে 3 দফায় রাজনৈতিক দলগুলোর সংলাপ হয়েছে। সেখানে আমরা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছ থেকে আমন্ত্রণ পাইনি। আমরা যতটুকু জেনেছি আমাদেরকে যে কোনো সময় আমন্ত্রণ জানানো হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন যে গত 2 মাসে এই অন্তর্বর্তী সরকারের যে কার্যকলাপ সে বিষয়ে এবং তাদের কি বিষয়ে বিএনপি মনে করে এই অন্তর্বর্তী সরকারের করণীয় সেই বিষয়গুলো ওনারা তুলে ধরেছেন। সেখানে তারা বেশ ঘণ্টাখানেকের মতো ছিলেন। সেখানে তারা যা বলেছেন আমি বলি ইটস রাইটলি সো, উনি সঠিক কথাগুলোই বলেছেন। আমরাও বলে এসেছিলাম আলী ইমাম মজুমদারের নিয়োগ আওয়ামীপন্থী একজন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উনি আওয়ামী লীগের প্রেতাত্মাদেরই পুনর্বাসন করার চেষ্টা করছেন। আপনার প্রশ্নে যেটা এসছে কয়েকজন উপদেষ্টাদের কথা বলেছেন, ওনারাও ঠিক একই কথা বলে এসছেন। উপদেষ্টা কয়েকজনের ব্যাপারে আপত্তি আছে, তাদের ব্যাপারে কথা বলেছেন। উপদেষ্টা পরিষদকে আরেকটু সম্প্রসারণ করার কথা বলেছেন, এবং প্রয়োজনীয় সংস্কারগুলোর ব্যাপারে তারা কি করতে চান সেই ব্যাপারে তারা যেন জাতিকে তারা অবহিত করেন, এবং একটি নির্বাচনের ব্যাপারে একটি রোড ম্যাপ প্রণয়ন করেন। নির্বাচন কমিশনের নিয়োগ এবং সেই সংস্কার কার্যকলাপগুলো এগিয়ে নেওয়ার কথা বলেছেন। এবং সবচেয়ে বড় কথা, এখানে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সেইখানে আমরা দেখেছি গত শুক্রবার হঠাৎ করে রাতের বেলায় তারা সংস্কার কমিশনের কমিশনারদের একজন করে প্রধান করেছিলেন, তারপরেও তারা কমিশনারদের নাম প্রকাশ করেছেন। সেইখানে বেশ কিছু বিতর্কিত ব্যক্তি রয়ে গেছেন, তাদের ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। এই সবগুলো বিষয় তাদের বিগত 2 মাসের কার্যকলাপ এবং ভবিষ্যতে তারা কিভাবে, আমরা দেখতে চাই রাজনৈতিক দল হিসেবে বা বিএনপি কিভাবে তাদেরকে মূল্যায়ন করবেন এবং তাদের কার্যক্রম কিভাবে হওয়া উচিত, সেই বিষয়গুলো বিএনপির মহাসচিব বলে এসছেন। এবং আমি মনে করি উনি যথার্থই সবগুলো বিষয় উপস্থাপন করতে পেরেছেন। এমনটি শোনা গিয়েছে যে মির্জা ফখরুল সাহেব নির্বাচনের জন্য তাগিদ দিয়েছেন, এদিকে জামাত সংস্কার চেয়ে সময় চাচ্ছে। আসলে ব্যাপারটা আপনারা হয়তো বা আমাদের থেকে অনেক বেশি ইনফরমেশন থাকে। আমি আগেই বলেছি আমরা ভেতরের খবরটা জানি না। ক্লোজ ডোর বৈঠক হয়েছে, গণমাধ্যমে উনি যা ব্রিফ করেছেন আমরা ততটুকুই জানি। নির্বাচনের ব্যাপারে তাগিদ, এখন আমি যদি স্পষ্ট করে আপনার কাছে জানতে চাই আপনার ইন্টেনশনটা কি, আপনারা কি ভাবছেন, কবে নাগাদ একটি নির্বাচন হতে পারে, নির্বাচনের ব্যাপারে একটি রোড ম্যাপ প্রকাশ করুক যাতে জাতি এবং রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারে, সেটাকে তাগিদ বলাটা ঠিক হবে না। আবার আমরা গণমাধ্যমে জেনেছি জামাত ইসলামী বলেছেন সংস্কার আগে নির্বাচন পরে, কিন্তু এটা কিন্তু গণমাধ্যমের হেডিং হয়েছে নিউজ পেপারের। সংস্কার বলতে তারা কতটুকু সংস্কারের কথা বলেছেন ভেতরে সেটা তারা পরিষ্কার করেছেন। যৌক্তিক সংস্কারগুলো এবং যৌক্তিক সময়ের মধ্যে যতটুকু না করলেই নয় সেই সংস্কারগুলো যেন অবশ্যই হয়, এবং তারপরে নির্বাচন। আমরা কিন্তু একই কথা বলে আসছি, আমরা সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছি না। আমরা এই মুহূর্তে 2 মাসের মাথায় নির্বাচন চাচ্ছি না, কিন্তু সময় ক্ষেপণ করা, টালবাহানা করাটা যেন না হয়। সেইখানে একটি দীর্ঘকাল ব্যাপী বা ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম এই সরকার ক্ষমতায় থেকে সংস্কারগুলো করবে, সেই জিনিসটি যেন না হয়, এবং তাদের
তারা যেন প্রশ্নের সম্মুখীন না হন, বিতর্কিত না হন, সেটি আমরা বারবার বলে এসেছি। তো সেখানে তাগিদ দেওয়ার বিষয়টি আমি ঠিক সেভাবে দেখছি না। তারেক রহমান যথাযথ সময়ে দেশে ফিরবেন এমন মন্তব্য করেছেন তার আইনজীবী, আপনি কি বলবেন? দেখুন, বিগত স্বৈরাচার এর সময়, পতিত স্বৈরাচারের সময় আতঙ্কের নাম ছিল দেশনায়ক জনাব তারেক রহমান। উনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং আমরা দেখেছি কিভাবে তার বিরুদ্ধে অযৌক্তিক এবং মিথ্যে গায়েবী মামলা দেওয়া হয়েছে। অসংখ্য মামলা আছে তারেক রহমানের বিরুদ্ধে, সাজাপ্রাপ্ত হয়েছেন। তার আইনজীবী বলেছেন, আমরা আইনিভাবেই তারেক রহমান সাহেবের সকল মামলাগুলো মোকাবেলা করেই তাকে সসম্মানে এই মিথ্যে মামলা থেকে অব্যাহতি পেয়েই উনি বাংলাদেশে ফিরে আসবেন। এবং আমি মনে করি যথার্থ কথাটাই বলেছেন। এখানে কোনো দয়া বা অনুকম্পা আমরা চাচ্ছি না। ডেফিনেটলি বিএনপির উচিত হবে না, কোনো সাজা স্থগিত করার দরকার নেই। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে হবে। ন্যায় বিচার যেন এই দেশে নজির প্রতিষ্ঠিত হয়, সেই নজিরটি যেন তারেক রহমানের মামলাগুলো যে মিথ্যে ছিল সেই মামলাগুলো খারিজের মাধ্যমেই সম্পূর্ণভাবে মামলার উনি যে সাজাপ্রাপ্ত হয়েছেন এবং সবগুলো মামলা থেকে অব্যাহতি পেয়েই যেন তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পারেন, আমরাও সেই প্রত্যাশা করি। গণহত্যার বিচারটি এখনো কেন শুরু হচ্ছে না, আপনার প্রত্যাশা কি? আমরা 2 মাস মাত্র পেরিয়েছি, সব কিছু এত তাড়াতাড়ি সম্ভব না। এদেশে একটা অনেক বড় পরিবর্তনের মধ্য দিয়েই আজকের এই একটি ইন্টারিম গভর্নমেন্ট আছে। সেই জায়গায় ওনারা একটি ট্রাইব্যুনাল করেছেন, সেখানে একজন প্রধান করেছেন, সেখানে আরও প্রসিকিউটর্স লাগবে, তথ্য উপাত্ত সব কিছু তাদেরকে জোগাড় করার একটি ব্যাপার আছে। এবং ওনারা বলেছেন যে এই যে গণহত্যার বিচার যেটা হবে সেটা ক্যাঙ্গারু ট্রায়াল হবে না, সেটা ক্লোজ ডোর কোনো বিচার হবে না। আপনারা দেখেছিলেন যে বাংলাদেশে মানবতা বিরোধী যে বিচারগুলো হয়েছে সেগুলো কিভাবে জুডিশিয়াল, মানে আমরা দেখেছি যে সেখানে কিভাবে অন্যায়ভাবে বিচার বিভাগকে প্রভাবিত করে শাস্তি দেওয়া হয়েছে। সেই ধরনের কোনো কিছুই হবে না, সেখানে স্বচ্ছতা ব্যাপারটি থাকবে। এবং আমরা আশা করি যে পরিপূর্ণভাবে তারা প্রস্তুত হয়ে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে যেন একটি ন্যায় বিচার দেশবাসী দেখতে পায়। সেই ক্ষেত্রে তাদের যদি আরও কিছু সময় লাগে লাগুক, কিন্তু বিচারটি হবে সেই বিশ্বাসটি আমি রাখি। অবশ্যই বাংলাদেশের মাটিতে এই গণহত্যার বিচার হতেই হবে, এবং গণহত্যার যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যারা দোষর ছিলেন, যারা তাদেরকে এই জায়গায় সহযোগিতা করেছেন, প্রত্যেকটি মানুষের বিচার হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে এখনই আমাদের ধৈর্যহীন হয়ে গেলে চলবে না, আর একটু ধৈর্য ধরি। 17 বছরের এই জগদ্দল পাথর আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে, বা আমরা মুক্ত হয়েছি জগদ্দল পাথরের থেকে। আর কয়েকটা দিন বা আর কিছুদিন ধৈর্য ধরলে খুব একটা কিছু হয়ে যাবে না। সুতরাং আমি সবাইকে বলবো, আপনারা ধৈর্যহীন হয়েন না, এই সরকার এবং ট্রাইব্যুনালের প্রতি আস্থা রাখুন, ইনশাআল্লাহ ন্যায় বিচার দেখতে পাবেন। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে এখানে ইন্টারভিউ করেছি,
কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।